আমরা যখন একটা কন্টেন্ট আমরা লিখি, কন্টেন্ট লেখার সময় আমাদের মাথায় একটা জিনিস আমাদের রাখতে হবে যে আমরা যে কন্টেন্ট গুলো লিখতেছি এটার যেন আপনার সব থেকে সহজ ভাবে আমরা লিখতে পারি, আর সব থেকে ইজি ওয়েতে আমরা কোনো কঠিন ওয়ার্ড বা এরকম কোনো ওয়ার্ড আমরা কখনো ইউজ করব না যেটা আপনার কন্টেন্ট লেখার সময়, হ্যাঁ, বা আপনি লিখছেন সেটার জন্য হয়তো ইউএস কানাডার মানুষদের এই ডিকশনারি খুঁজতে হয়। মানে জিআরই বেসড, টোফেল বেসড এসব ওয়ার্ড ইউজ করা যাবে না। হ্যাঁ, তো মানে যতটা ইজি ভাই, একটা 5 বছরের বাচ্চাও যেন কন্টেন্টটা দেখে বুঝতে পারে যেটা কি লিখা হয়েছে। তো হ্যাঁ ভাই, বুঝছি। হ্যাঁ, তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। তারপরে হচ্ছে লেখা সবসময় একটা স্ট্যান্ডার্ড ফলো করবে। যখনই যে কন্টেন্ট লিখেন না কেন, প্রত্যেকটা কন্টেন্ট লেখার সময় একটা স্ট্যান্ডার্ড আপনি ফলো করবেন। আপনি যে স্টাইলে অলওয়েজ লিখবেন, লেখার প্যাটার্নটাও ঠিক ওই স্টাইলটাই রাখবেন। ল- আজকে একটা কন্টেন্ট লিখলেন, এটা প্যাটার্ন একরকম রাখলেন, কালকে একটা কন্টেন্ট লিখলেন, সেই কন্টেন্টের লেখার প্যাটার্ন অন্যরকম হবে। এটা হইলে অ্যাকচুয়ালি আপনার সেলফ একটা যে একটা নিজেকে কিন্তু নিজে ব্র্যান্ড হিসেবে ক্রিয়েট করা যায়, তাই না? তো এখন আপনি একটা ব্র্যান্ড হিসেবে, একটা কন্টেন্ট রাইটাররা কিন্তু মূলত এক একটা এক একজন ব্র্যান্ড আকারে বলা যায়। আপনি যদি আজকে যদি শেক্সপিয়ার বলেন বা হচ্ছে আপনি হুমায়ুন আহমেদ বলেন, ওনার কি এক একটা ব্র্যান্ড বলতে পারি না। তো ওনাদের দেখেন, ওনাদের লেখা বলেন, ওনাদের যাই আছে না কেন, তো হ্যাঁ, এগুলো কিন্তু রাইটিং স্কিলটা অন্য লেভেলের ওনাদের। অন্য লেভেলের, সেটা পরের আসেন। ওনাদের প্রত্যেকটা লিখার যে লেভেলটা আছে বা লিখার যে স্টাইলটা আছে, প্রত্যেকটাই কিন্তু একই স্টাইলের। আপনি যদি ওনাদের লিখার এই যে এটা ধরেন হুমায়ুন আহমেদের লেখা হোক বা শেক্সপিয়ারের লেখা হোক, আপনাকে যদি না বলি যে এটা কার লেখা, আপনি হয়তো 2 পাতা 4 পাতা পরে বুঝতে পারবেন যে এটা আসলে ওনারই লেখা হয়তো। হিমুর হ্যাঁ জায়গায় ভাই, অন্য কারো নাম বসায় দিলাম, হিমুর জায়গায় দীপ্ত নাম বসায় দিলাম, ঠিক আছে। ঠিক হ্যাঁ, আছে ভাই। আর বসেন, তন্ময়ের তারপরও নাম বসান। হ্যাঁ, তন্ময় ভাইয়ের নাম বসায় দিলাম, কিন্তু কোনো সমস্যা নাই, বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এটা কার লেখা। লেখার প্যাটার্নটাই ওই রকম। তো এটা হচ্ছে একটা যে লেখা সবসময় একটা স্টাইলে রাখবেন, এটা আপনার জন্য ভালো যে যে কেউ দেখে বুঝতে পারে যে লেখাটা আপনার। তো ওই সময় রিডারদের একটা আগ্রহী থাকে যে ওনার লেখাটা, উনি তো অলওয়েজ জোস লিখে, তো ওনার লেখাটা আমরা পড়তে আমি পড়বো। হ্যাঁ, এবার আপনি যদি বাজেও লিখেন তাও পড়বো, ওই যে আগে ভালো লিখে আসছেন, আগের প্যাটার্নটা ফলো করে আসছেন, এজন্য। তো আর তারপর হচ্ছে আপনি যখনই কোনো একটা কিছু লিখবেন, কোনো একটা টপিক নিয়ে আপনি লিখবেন, সেটা প্রোডাক্ট রিভিউ হোক, সেটা কোনো গাইডলাইন হোক, সেটা কোনো ব্লগ হোক, হ্যাঁ, যেটাই লিখেন না কেন, সেটা লেখার আগে কমপক্ষে 5 থেকে 6টা, আমার মতে 5 থেকে 6টা ব্লগ করে নিবেন। ভাই কেন? কি বলছেন, ব্লক ব্লক করে নিতে? ব্লগ করে নিতে না, ব্লগ গুলো পড়বেন, পড়বেন, আচ্ছা আর্টিকেল পড়বেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ব্লগ, ব্লগিং করেন, আচ্ছা, ওই ব্লগ গুলোকে পড়বেন, আর্টিকেল, ওই ব্লগের আর্টিকেল গুলো পড়বেন। আপনি যেই কন্টেন্টটা আপনি লিখতেছেন, কেন? এখন দেখেন, আজকে আপনি যে নিশটা সিলেক্ট করছেন, সাপোজ ধরেন আপনার প্রোডাক্ট বা আপনাদের নিশ দিয়ে আমি বুঝাই, আহ, এই নিশের উপর কি আপনার কোনো ওইরকম ভালো আইডিয়া আছে? প্রথমত আইডিয়া নাই। ম্যাক্সিমাম প্রোডাক্টেরই কিন্তু আমরা দেখি কি আমাদের কোনো আইডিয়াই থাকে না সেই প্রোডাক্ট গুলোর উপরে। আমরা জানি না এই প্রোডাক্ট গুলো অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করে, আর এগুলো আহ, কোনটার কি মডেল বা কোনটা দিয়ে কি হয় আর কি। তো এখন যে জিনিসটা আপনি জানেন না সেটা আপনি কিভাবে সেল করবেন? আর সেই জিনিসগুলো নিয়ে আবার মানে পাতার পর পাতা আপনি কিভাবে লিখে যাবেন? অবশ্যই তার আগে জানতে হবে। তো এখন আহ, এইটা আপনি জানবেন কিভাবে? আপনি এখন ধরেন ফিশিং রড নিয়ে আপনি কাজ করবেন আজকে, আপনি একটা কি বাজার থেকে ফিশিং রড কিনে নিয়ে আনবেন। তো কালকে আবার ধরেন আপনি ডিএসএলআর ক্যামেরা লেন্স নিয়ে কাজ করবেন,
আপনি কি বাজার থেকে ডিএসএলআর ক্যামেরা লেন্স নিয়ে আসবেন? বিষয়টা তো আর এরকম হবে না যে ভাই এটা জানতে হলে এটা আমার কিনতে হবে। একবার একজন আমাকে বলছে যে যেটা জানতে হবে সেটা কিনতে গেলেই বেটার। তো আমি প্রত্যেকবার প্রোডাক্ট কিনবো আর প্রত্যেকবার আমি অ্যাফিলিয়েট করব, তাহলে তো আমার ওইটার আলাদা আলাদা যে পার্ট আমরা বের করতেছি প্রত্যেকটা পার্টের একটা একটা করে আমার প্রোডাক্ট কিনে দেখতে হবে, তাই না? তো এর জন্য আমাদের সবসময় কি করা উচিত, ব্লগ যেগুলো আছে আমাদের, হ্যাঁ, এই 5 থেকে 6টা ব্লগ পড়লে আমাদের কিন্তু একটা বেশ ভালো একটা আইডিয়া। তো আপনি যদি ওই প্রোডাক্ট গুলো নিয়ে যদি আপনি দেখেন বা ওই প্রোডাক্ট গুলো আপনি আর্টিকেল গুলো যদি আপনি পড়েন, হ্যাঁ, পড়লে আপনি নিজের মতো করে কি আপনি তখন লিখতে পারবেন না? আর যদি কোনো প্রোডাক্ট সাপোজ এরকমটা হয়, কোনো প্রোডাক্টে আপনি সম্পর্কে আপনি ভালোই জানেন, তো সেই প্রোডাক্টটা যদি আপনি আরো কিছু ব্লগ করেন, তাহলে কি আপনার আরো ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যায় না? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, ক্লিয়ার হয়ে যাবে অনেক। একটা বেসিক আইডিয়া হলেও জানা যাবে কি নিয়ে লিখবো বা কি করা যাবে। হ্যাঁ, বা লেখাটা কিভাবে আমি শুরু করতে পারি, হ্যাঁ তাই না? তো এই জন্যই প্রত্যেকটা লেখা শুরু করার আগে 5 থেকে 6টা ব্লগের আর্টিকেল গুলো পড়বেন, সেটা প্রোডাক্ট হোক বা কোনো গাইডলাইন হোক বা কোনো টিপস হোক, যেটাই আচ্ছা হোক। ভাই, এরকম কোনো ব্লগ আছে যেগুলো খুব ভালো, যেমন প্রোডাক্ট রিভিউর জন্য বা এরকম, ওইগুলো আমরা কেমনে জানবো? আমাদের জাস্ট গুগলে ওইটা নিয়ে সার্চ দিয়ে যে just পড়ে যাব, যেটা চোখের সামনে সেটাই। তো কোনটা ভালো ব্লগ কোনটা কি? আচ্ছা, এখন ধরেন আপনি যে প্রোডাক্টটা নিয়ে আপনি দেখতেছেন, আপনার এখন যে প্রোডাক্টটা নিয়ে আপনি সার্চ করতেছেন, আপনি যে প্রোডাক্টটা নিয়ে আপনি দেখতেছেন, আপনি হ্যাঁ ভাই, তখন কি করবেন? সেই প্রোডাক্টটা নিয়ে অবশ্যই আপনি গুগল করবেন। অবভিয়াসলি সেটা করবো। নিয়ে অবশ্যই আপনি গুগলটা এভাবেই করবেন যে এই প্রোডাক্টটা সম্পর্কে আপনি জানতে চান। হ্যাঁ, হ্যাঁ তো আপনি ফিশিং রড, বেস্ট ফিশিং রড লিখে সার্চ করুন, বা ফিশিং রড ব্লগ লিখে সার্চ করতে পারেন, বা ফিশিং রড আইডিয়াস, যেভাবে হোক আপনি সার্চ করলেন, পরে আপনি কি তখন একটা লেখার প্যাটার্ন আপনি পেয়ে গেলেন। এই যে আমরা অ্যাফিলিয়েট সাইট গুলো যে আমরা দেখি, অ্যাফিলিয়েট সাইট গুলো মূলত কি কাজ করে? প্রোডাক্ট গুলো রিভিউ করে না? হ্যাঁ ভাই। তো তারা যে প্রোডাক্ট গুলো রিভিউ করে, এতদিন ধরে আপনারা দেখে আসতেছেন অ্যাফিলিয়েট সাইট গুলো, তো একটা অ্যাফিলিয়েট সাইটের একটা ব্লগ কি আপনারা এখনো পর্যন্ত পড়ছেন? না ভাই, এই যে জাস্ট। আর যাই হোক, আপনারা প্রোডাক্ট লিস্টিং যখন আপনারা করলেন, আপনারা কি দেখছেন একবারও যে এই ব্লগ গুলো যে তারা লিখছে এখান থেকে তো তারা তারা তো সেল করতেছে, সেল না করে তো আর এখানে টপে বসে না। তো এই যে না সেল করতেছে, তারা কিভাবে কোন প্যাটার্নে বা তারা কিভাবে লিখে আসতেছে, লেখাগুলো কিন্তু আপনারা পড়েন, এই লেখাগুলো আর পড়তে হবে। ওই যে যেটা জিজ্ঞেস করতেছি ভাই, আসলে মানে স্পেসিফিক বলতেছি আর কি। যেমন আপনি এখানে উবার সাজেস্ট বললেন না, যে উবার সাজেস্ট থেকে করো ওইটা না, 1 নম্বর এরকম বেস্ট, কোন মোটামুটি টুলস নাই যে এরকম। এরকম। মানে ব্লগ টুলস না, মানে ব্লগের কথা বলছি, যে এই সাইডে যাও, এই সাইডে তুমি ভালো না এদের না, প্যাটার্নটা অ্যাকচুয়ালি সব জায়গায় তো একদম ধরেন যে আপনি পাবেন না। ধরা বাঁধা নাই। হ্যাঁ, ধরাবাধা নাই, এরকমটা যদি হয় একমাত্র আপনাকে হেল্প করতে পারে উইকিপিডিয়া। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উইকিপিডিয়াতে বলা যায় যে যা আছে সবই পাবেন। যদি আপনি এরকমটা চান যে আপনি একটা ব্লগ বা একটা কোথাও থেকে আপনি যদি সব জিনিস আপনি জানতে চান, সেক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে উইকিপিডিয়া। এর থেকে বড় ব্লগ আর নেই। তো আপনি তখন চাইলে উইকিপিডিয়ার হেল্প নিতে পারেন। তো তারপরে হচ্ছে উম, তো এখন আপনি প্রোডাক্ট রিভিউটা যখন করবেন, এই ব্লগ গুলো কি একটু দেখবেন, পড়বেন। তো যখন আমরা একটা ব্লগ বা একটা কন্টেন্ট আমরা লিখি, অনেক সময় দেখা যায় যে কন্টেন্ট লেখার সময় অনেক কিছু কিছু এটা আগে বেশি হইতো, এখন খুব কম, মানে এটা আর কি, মানে লিখতে লিখতে মানুষের জিনিসটা কমে গেছে। যে আহ, একটা প্রোডাক্ট রিভিউ করে দেখেন, এখানে সাপোজ বিষয়টা এরকম হচ্ছে, প্রোডাক্ট, আপনার প্রোডাক্টটা ধরেন ফিশিং রড, হ্যাঁ, ফিশিং রড নিয়ে রিভিউ করা হয়েছে। হ্যাঁ, একটা রিভিউ লিখলাম, ওই পেজেই বা ওই আর্টিকেলের ভিতরে আবার ওই দিয়ে দিলাম যে ফিশিং
বাকেট, হ্যাঁ, যে ফিশ রাখার যে বাকেট গুলো হয়, ফিশিং বাকেট বা হচ্ছে আপনার টোপ, হ্যাঁ, এগুলোর কথা, এগুলো নিয়ে আবার রিভিউ করা হয়ে শুরু করছে। হ্যাঁ, চিপ নিয়ে, ফিশিং যে চিপ গুলো, এই চিপ নিয়ে আবার রিভিউ করতেছে। তো এই টাইপের মানে একটা আর্টিকেলের ভিতরে এরকম ভিজি করা, হ্যাঁ, কখনো যাবে না। যখন আপনি একটা কন্টেন্ট বা একটা আর্টিকেল লিখবেন, এই যে প্রোডাক্ট প্রত্যেকটার ভিতরে ভিতরে যে আপনি 10টা করে প্রোডাক্ট গুলো যে আপনি আহ, রাখলেন, আপনি যে ইয়ে করছেন, ওই 10টা প্রোডাক্ট ওই আর্টিকেলের ভিতরেই থাকবে। হুম, ওই 10টা প্রোডাক্ট ওই আর্টিকেলের ভিতরেই থাকবে, এর বাইরে আপনি নিবেন না। হ্যাঁ, এই ব্যাপারটা একটু আবার ক্লিয়ার করলে বেটার হয়। কোনটা ভাইয়া? এই এই যে যে ওই প্রোডাক্টের, 10টা প্রোডাক্ট। আচ্ছা, হ্যাঁ আপনি ধরেন আপনি যে প্রোডাক্ট লিস্টিং করছেন না, একটা ক্যাটাগরির আন্ডারে 10টা প্রোডাক্ট রাখছেন না, বা একটা টপিকের ভিতর আপনি 10টা প্রোডাক্ট হ্যাঁ রাখছেন না। হ্যাঁ 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 তো হ্যাঁ। এই যে 10টা প্রোডাক্ট, এই 10টা প্রোডাক্টই ওই একটা আর্টিকেলের ভিতরেই রাখবেন। ওই একটা আর্টিকেলের ভিতরে আপনি অন্য আর কোনো প্রোডাক্ট অ্যাড করবেন না। এখন বুঝছি ব্যাপারটা। তারপরে হচ্ছে, তারপরে কি জন্য একটা মাদার কিওয়ার্ড দিয়ে 10টা আর্টিকেল হয় না? একটা মাদার কিওয়ার্ড দিয়ে, বুঝলাম না। 10টা আর্টিকেল করা যায় না? একটা মাদার কিওয়ার্ড দিয়ে 10টা আর্টিকেল, আপনার যদি স্কিল থাকে আপনি কইরেন, কোনো সমস্যা নেই। কিন্তু 10টা আর্টিকেলে আলাদা আলাদা হবে, প্লাগারিজমে পড়লে খবর আছে। ইউনিক হইতে হবে, 100% ইউনিক হইতে হবে আর্টিকেল। প্লাগারিজমটা তো মনে হয় গ্রামারলি দিয়ে চেক করা যায় না? জি। আরেকটা আহ, যে কন্টেন্ট আপনারা যখন লিখবেন, তখন অলওয়েজ আপনারা রাইটারের পারপাস থেকে আপনি চিন্তা করবেন না। আপনি এজ এ রাইটার, এটা আপনি কখনো ভাববেন না। আপনি চিন্তা করবেন একজন রিডারের পাশ থেকে। আপনি যখন আহ, মনে করবেন যে আপনি একজন রিডার, তখনই আপনি একটা কন্টেন্ট খুব সুন্দর করে লিখতে পারবেন। আপনি যদি আহ, এটা ভিতরে ফিল না করতে পারেন, যে আপনি এটা পড়তেছেন, এটা আপনার লেখা না, এটা হয়তো অন্য কারো লেখা, বা আমি যদি পড়তাম, বা আমি রিডার হিসেবে আমি এটা কিরকম চাইতাম, এই জিনিসটা যদি আপনি ফিল করেন, তাহলে আপনি লিখতে পারবেন। Plus আপনি রাইটার হিসেবে যদি আপনি এই জিনিসগুলো দেখেন, তাহলে কিরকমটা হবে, আপনি তখন মনে করবেন যে আমি তো রাইটারই, হ্যাঁ, আমার লেখাই বেস্ট। আপনার ভুল আপনি কখনোই দেখতে পারবেন না, বা দেখতে পাইবেন না। তো যখনই লিখেন না কেন, রিডারের পারপাস থেকে চিন্তা করবেন। আপনি চিন্তা করবেন এটা আমি যদি পড়তাম, বা আমি একজন রিডার হিসেবে আমি এটা কিভাবে দেখব। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর সেন্টেন্স গুলোকে সবসময় এরকমটা হয় যে কন্টেন্ট বড় করার জন্য, হ্যাঁ, কন্টেন্ট বড় করার জন্য একটাই সেন্টেন্স বারবার ঘুরায় ঘুরায় দেওয়া, বা একটাই প্যাটার্ন বারবার ঘুরায় ঘুরায় দেওয়া, হ্যাঁ, এই কাজগুলা কখনোই করবেন না। যে একটা আপনি যে সেন্টেন্সটা দিয়ে লিখতেছেন, ওইটাই আপনি বারবার ঘুরায় ঘুরায় লিখতেছেন, ওইটাই নিয়ে আপনি বারবার ইয়ে করতেছেন, এই কাজটা কখনো করবেন না। তো আপনি যদি একটা সেন্টেন্স বারবার ঘুরায় ঘুরায় একই জিনিস আপনি লিখেন, তাহলে ওই কিওয়ার্ড ডেন্সিটিটাও বেড়ে যাবে। তারপর হচ্ছে একজন রিডারের থেকেও জিনিসটা একটা অকওয়ার্ড লাগে। এখন ধরেন আমি একটা আর্টিকেল লিখলাম ডিজিটাল মার্কেটিং, সেখানটা আমি কি একটু পর পরই ডিজিটাল মার্কেটিং, দেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে গেলাম, বা হচ্ছে ধরেন আর্টিকেলটা হচ্ছে বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এর ফিউচার
তো আমি একটু পর পরই আমি এইটাই লিখে গেলাম। হ্যাঁ, 4 লাইন 5 লাইন পর পর আমি এটাই লিখে গেলাম যে বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এর ফিউচার খুব ভালো, তার বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এর ফিউচার খুব ভালো। হ্যাঁ, এটা আমি যদি 4-5 বার লিখে যাই বা একটা আর্টিকেলে যদি আহ, প্রচুর পরিমাণে ইউজ করি, আপনাদের কাছে কি মনে হয়? এটা কি দেখতে ভালো লাগবে, না কারো কাছে পড়ে সে ভালো ভালো মনে করবে? তার কাছে তো ভালো লাগবে না। এই কাজগুলো আমরা করবো না। বুঝতে পারছেন? সবাই চুপচাপ, আমার কথা কি শোনা যায়? জি ভাইয়া, জি ভাইয়া, শোনা যাচ্ছে। যাচ্ছে। আরো কোনো প্রবলেম আছে এখনো পর্যন্ত? ভাইয়া, জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখেন, যদি মনে করেন ভাইয়া ভুলে যাব, নোট ডাউন করে রাখেন। হ্যাঁ ভাইয়া, প্রথম নোটটা কি হবে? মানে একটা, মনে করেন আমি একটা প্রোডাক্ট নিছি, এটার ক্ষেত্রে একটা আর্টিকেল না, বুঝি নাই। একটা প্রোডাক্ট নিছি, মনে করেন যে কোনো একটা প্রোডাক্ট নিলাম আর কি। তো এটার প্রোডাক্ট আর্টিকেল লিখতে গেলে আমার কয়টা ওয়ার্ড ইউজ করতে হবে মিনিমাম? আসতেছি, সেটা আসতেছি। যেটুকু বলছি এতটুকুর ভিতরে কোনো প্রবলেম আছে? এখনো শেষ হয় নাই বলা, আমার শেষ হয় নাই, আর একটু বাকি রয়ে গেছে। যতটুকু বলছি এতটুকুর ভিতর কারো কোনো প্রবলেম থাকলে বলেন যে ভাই প্রবলেম আছে এটাতে, আমি সলভ করে দিচ্ছি। সেই প্রবলেম না থাকে। না ভাইয়া, নাই। আচ্ছা, আহ মিম আপু, আপনি কি শুনতেছেন? মিম ভাইয়া, ভাইয়া না আপু, আমি এটা নিয়ে কনফিউশন। কারণ উনি কথা বলে না, যে এর আগে একদিন ক্লাসে আসছে, উনি ওই দিনও কথা বলেন। হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। তো আপনি এর আগে সম্ভবত একটা ক্লাস করছেন, তারপরে বেশ কিছুদিন গ্যাপ দিচ্ছেন, তারপরে পরশুদিন না যে কবে একদিন একবার জয়েন করে আবার চলে গেছেন, বেশিক্ষণ স্টে করেন নাই। এতদিন কই ছিলেন? ক্লাস তো আসছিলাম তো। কয়টা ক্লাস করছেন? মাঝখানে গ্যাপ গেছে এমনি কয়েকটা। অনেকগুলা, কয়েকটা না, অনেকগুলা। আপনি আপনার ফুল নামটা কি একটু বলেন তো? আমার হ্যাঁ, মানে এখানে রেজিস্ট্রেশন তাহমিনা করা ইসলাম কি মিম। নামে? তাহমিনা ইসলাম মিম। হামিনা ইসলাম নি। আহ, কয়টা ক্লাস করছিলেন? আচ্ছা, না গ্যাপটা কেন দিচ্ছেন আপু? অসুস্থ ছিলাম অনেকদিন। ছিলেন, বেশ কয়েকটা ক্লাস গ্যাপ দিচ্ছেন। আপনার নাম তো আমার কাছে আমার নাই অ্যাটেন্ডেন্স শিটে। অ্যাটেন্ডেন্স শিট থেকে আপনার নামই দেখি না। আমি তো ছিলাম কয়েকটা ছিলাম। আপনার অ্যাটেন্ডেন্স শিটে আপনার নামই নেই। আমার যতটুকু মনে পড়ে যে আপনি 1-2 দিন সম্ভবত ক্লাস করছেন। এখন কি কন্টিনিউয়াসলি ক্লাস করবেন তো? জি জি ভাইয়া, করবো। যদি আপু কন্টিনিউয়াসলি ক্লাস করেন, আহ এই যে এখানে যারা আছে, হ্যাঁ, সবার সাথে আপনি একটু করে পিছনের ক্লাসগুলো রিকভার করতে পারেন। ইয়াসিন ভাই আছে, সিরাত আপু আছে, তারপরে সুজন ভাই আছে। হ্যাঁ, খুবই মানে এখানে যারাই আছে, আমি সবার নাম ধরে ধরে বলতেছি না, যারাই আছে প্রথমেই খুব হেল্পফুল আর খুবই ভালো কাজ করে। আশা করি আপনাকে হেল্প করতে পারবে তারা, যদি কন্টিনিউয়াসলি ক্লাস আপনি করেন আর আপনার যদি ইচ্ছা থাকে। অবশ্যই আপনি তাদের যে কোনো সময় নক দিলে আপনাকে, আমার মনে হয় তারা আপনাকে হেল্প করবে। কি করবেন না আপনারা? কি ব্যাপার, সবাই চুপ কেন? হ্যাঁ, তো যদি ক্লাস করেন তাহলে ওনাদের সাথে যোগাযোগ করেন। আর যদি কোনো প্রকার যে ওনাদের থেকে বুঝতেছেন না, এনি টাইম আমাকে জি নক দিয়ে, যে কোনো সময় নক দিয়েন, কোনো প্রবলেম নাই।
যে ভাইয়া এই পার্টটা বুঝতেছি না, এই জায়গায় সমস্যা আছে, আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যেখানেই হোক আপনি নক দিয়ে, আমি হেল্প করবো। আচ্ছা ক্লাস ভাইয়া। কন্টিনিউস, ক্লাসটা কন্টিনিউ করে। আচ্ছা ভাইয়া। কারণ এই যে এখানে সম্ভবত সুজন ভাই অনেকটা লেট করে জয়েন করছে, বাট সুজন ভাই এখন সবার সাথে তাল মিলে আগে গেছে, ঠিক না সুজন ভাই? আপনি তো মনে হয় সবার লেটে জয়েন করছেন এখানটাতে। হ্যাঁ, আপনার নামে সবার লাস্টের দিকে। তো যাই হোক, তো তারপরে যে আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, একই সেন্টেন্স বারবার আমরা রিপিট করব না। তো তারপরে যেটা আসতেছে, ডোন্ট, ক্যান নট, হ্যাঁ, এগুলো ইউজ করব না। ইউজ করব কোনগুলো? ডু নট, ক্যান নট, এই টাইপের ওয়ার্ড গুলো আমরা ইউজ করব। ভাই ক্যান নট, ডু অ্যাপোস্ট্রফিটা, নট। ইয়া, ডোন্ট, ক্যান নট এগুলো ইউজ করবেন না। ডু নট, ক্যান নট এভাবে লিখবেন। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, শর্ট ফর্মটা ইউজ করবেন না। আই অ্যাপোস্ট্রফি দিয়ে আবার এম লিখি না, এভাবে না, আই এ এম এভাবে লিখবেন, পুরোটা লিখবেন। বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি লেখার সময়, হ্যাঁ, আপনি যখন লিখবেন, লেখার সময় ওইভাবে আপনি ইউজ করবেন। আর যখন আপনি কথা বলবেন কার সাথে, তখন ক্যান নট, ডু নট, হ্যাঁ, ওইভাবে ক্যান, কান্ট, ডোন্ট ওইগুলো ইউজ করতে পারেন, কিন্তু ইয়েতে না। ওকে, তারপরে হচ্ছে আপনার কোথায় যেন? আহ, তারপরে প্রত্যেকটা কন্টেন্ট আপনার, এক একটা ব্লগ কন্টেন্ট আপনার, আমরা মানসম্মত কন্টেন্ট যেগুলো আছে, হ্যাঁ, এগুলোকে আমরা 4000 ওয়ার্ড একটা মানসম্মত কন্টেন্ট বলি। যে 4000 ওয়ার্ড যদি কোনো কন্টেন্টের পরিমাণটা হয়, যে একটা কন্টেন্টের পরিমাণ হচ্ছে 4000 ওয়ার্ড, তার মানে এই কন্টেন্টটা একদম সুন্দরভাবে ঠিকঠাক ভাবেই আছে, এটা একটা ভালো কন্টেন্ট। গুগল এটাকে ভালো কন্টেন্ট হিসেবে দেখে। মানসম্মত বলেন বা স্বাস্থ্যসম্মত বলেন, যেটাই বলেন, একটা আহ, পরিপুষ্ট একটা কন্টেন্ট। 4000 ওয়ার্ড। 4000 ওয়াটটাই থাকতে হবে, 4000-এর মানে বেশি হলে হ্যাঁ, ইয়ে হবে। আরো ভালো, আরো ভালো। আপনি 7000 ওয়ার্ড লেখেন, কোনো সমস্যা নেই, আপনি 10,000 ওয়ার্ড লেখেন, তাও কোনো সমস্যা ভাই বিষয়টা কিরকম, মানে আমি একটা টপিক ধরলাম, সেখানে 10টা প্রোডাক্ট আছে, এই 10টা প্রোডাক্ট নিয়ে 4000 ওয়ার্ড লিখবো এরকম? নেই। হ্যাঁ, আপনি ধরেন এটা এরকম, আবার ধরেন আপনি একটা কোনো কিছু নিয়ে টিপস দিতেছেন, কোন একটা ব্লগ লিখতেছেন, ওইটা নিয়ে আপনি লিখতে পারেন 4000 ওয়ার্ড। আপনি ধরেন এখন তো করোনা ভাইরাস, কোভিড-19 নিয়ে ইয়ে চলতেছে, তো আপনি ধরেন আপনাকে যদি কোভিড-19 নিয়ে যদি এখন লিখতে বলি, হ্যাঁ, আমরা কতটা বড় বুদ্ধিজীবী, হ্যাঁ, আপনি চাইলে 4000 ওয়ার্ড কোভিড-19 নিয়ে লিখে দিতে। করোনা ভাইরাস কবে থেকে কবে আসছে, হ্যাঁ, কোভিড-19 এটা কত নাম্বার স্তর, হ্যাঁ, কোভিড-19 হওয়ার পরে মানুষের কি কি আচরণ ছিল, তারপরে হচ্ছে এই যে আমরা যে মানুষ মাস্ক ইউজ করি না, তারপরে হচ্ছে উম, আমাদের পুলিশ পিটায় পিটায় ঘরে রাখছে লকডাউনে। ভাই তার মানে এটা হ্যাঁ, সৃজনশীলের মতো, মানে গরু রচনা যেরকম লাগে এরকম? গরু রচনা যেরকম লিখে, এখন গরু রচনায় তো অনেকে আবার দেখা যায় হাতি রচনাও নিয়ে আসে, কারণ গরুরও 4টা পা, হাতিরও 4টা পা, বিষয়টা কিন্তু ওইরকম না। হ্যাঁ, জিটি ম্যাট্রিক্সের কাজ কি? বুঝি নাই। জিটি জিটি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স একটা আচ্ছা, জিটিএ ম্যাট্রিক্স এটা হচ্ছে আপনার একটা টুলস, এটা দিয়ে একটা ওয়েবসাইটের সাইট স্পিড টেস্ট করে। আপনার কাছে কি ক্লাসের প্লে লিস্টটা আছে?
ইউটিউবের প্লেলিস্টটা জি আছে। ওইখান থেকে ভিডিওগুলো দেখেন, ওইখান থেকে দেখে যদি না বুঝেন বাকিদের কাছ থেকে হেল্প নেবেন, ওইখানে তারপরে যদি না বুঝেন তারপরে আমার কাছে আসবেন। এটা হচ্ছে হ্যালো হ্যালো হ্যালো। জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে মূলত আপনাদের কন্টেন্ট রাইটিং লেখার জন্য আহ, কি বলে প্যাটার্ন বা রুলস গুলো, এগুলো মেনটেন করলেই ভালো কন্টেন্ট লেখা যায়। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে আপনার ফুল প্র্যাকটিসের উপর। এখন আর সব থেকে এখানটায় আপনি অ্যামাজন অ্যাফিলিয়েশনের জন্য কন্টেন্ট লিখেন বা যেগুলোই আপনার কন্টেন্ট গুলো লিখেন, এই কন্টেন্ট গুলোর ভিতরে, হ্যাঁ, যে অনেক সময় বলে যে ভাই এই যে এখানে যে ওয়ার্ড গুলো ইউজ করে অ্যাফিলিয়েশনের জন্য বা যে এগুলো এই ওয়ার্ড গুলো কোথেকে যাবে, ভাই সব কথার এক কথা, আর্টিকেল করেন। আর্টিকেলের বাইরে আপনাকে আলাদা করে ডিকশনারি নাই যে যেখান থেকে, বা আপনার তো কোনো ভোকাবুলারি বই নাই যেখান থেকে আপনি অ্যামাজনের জন্য আলাদা করে আপনি ইয়ে করবেন, ওইখান ভাইয়া থেকে আমার আপনি একটা দেখবেন। কোয়েশ্চেন ভাইয়া, হ্যাঁ বলেন। আপনি যে বলছেন মানে 4000 ওয়াট হইলে ভালো, হ্যাঁ, ওইটা কি আমার পুরো ওয়েবসাইট মিলে না, একটা কন্টেন্ট। একটা কন্টেন্টে? জি। ভাইয়া ধরেন অনেক কন্টেন্ট তো ধরেন 500 ওয়াটও যাবে না, তাইলে আহ, এরকম আছে না? যদি যদি ব্লগ কন্টেন্ট হয়, ব্লগ কন্টেন্ট হয় আহ, তাহলে আপনার 3000+ এভাবেই যাবে। ব্লগ কন্টেন্ট হইলে 3000+ অটোমেটিক চলে যাবে। আর 500 ওয়ার্ড হয় না। আপনার 500 ওয়ার্ড একটা নর্মাল জাস্ট একটা সার্ভিস নিয়ে আপনি যদি কথা বলেন, নর্মাল সার্ভিস রিলেটেড কোনো বিজনেস হোক বা এই টাইপের কোনো কিছু নিয়ে যদি আপনি কন্টেন্ট বা একটা সার্ভিস নিয়ে ডিটেলে লিখেন, 1000-1500 ওয়ার্ড হয়ে যায়। বুঝতে পারছেন? তো সেখানে আপনি কিভাবে বলেন যে জি 500 ওয়ার্ড ভাইয়া, হবে না? তো মানে এখন ধরেন অনেক কিছু, ধরেন আমরা প্রোডাক্টের যদি মানে ভালো খারাপ দিকটা আলোচনা করি, ওই টাইমে ধরেন তো অনেক মানে ধরেন আপনাদেরকে এত আমি খারাপ কোথার থেকে আনবো বা এতটা ভালো কোথার থেকে আনবো, মানে ওই রকম আর কি। একটা প্রোডাক্ট আপনাদের এখন আমি কয়টা ওয়েবসাইটের লিস্ট, আমি ওয়েবসাইট দিব, এগুলো একটু দেখবেন। সবাই সবাই একটু ওয়েবসাইট গুলো দেখবেন। আচ্ছা ভাইয়া, এই যে বলে না সার্টিফাইড কন্টেন্ট রাইটার ব্লা ব্লা ব্লা, এইটা কি আসলে সার্টিফাইড কেমনে কন্টেন্ট রাইটার হয়? সার্টিফাইড কন্টেন্ট রাইটার বিভিন্ন জায়গায় এক্সাম দিয়ে সার্টিফাইড হয়। মানে কিরকম মানে এক্সাম গুলোর কি বলা যাবে, কি এক্সাম? এক্সাম গুলো কিরকম হইতে পারে, আহ, বিভিন্ন ইনস্টিটিউট আছে না, যেখানে আপনার কন্টেন্ট, আপনি সেগুলোতে আপনি কন্টেন্ট রাইটিং এর একটা এক্সাম দিবেন, এক্সাম দিলে আপনি সার্টিফাইড। মানে অনলাইনে এরকম কোনো আছে? অনেক আছে। ফেমাস কোনটা ভাই আপনি? আপনি একটা কাজ যদি এখন কন্টেন্ট রাইটিং করতে চান, সো এক্ষেত্রে আপনি এক কাজ, বিভিন্ন ওয়েবসাইট আছে, হ্যাঁ, ওয়েবসাইট গুলো তাদের রাইটার হায়ার করে তারা। আপনি চাইলে সেই ওয়েবসাইট গুলোতে অ্যাপ্লাই করেন কন্টেন্ট রাইটার হিসেবে,
আপনি তাদের হয়ে কন্টেন্ট লিখে দিবেন। তো ওই ওয়েবসাইট গুলো কি করবে, আপনাকে হায়ার করবে, তাদের ওখানে কিছুদিন কাজ করবেন, পরে তাদের থেকে একটা সার্টিফিকেট নিয়ে নেবেন, শেষ। ভাই কাজগুলো যদি না না জানি পাই তাহলে কেমন না, ওরা নিবে কেন আমারে উইদাউট এক্সপিরিয়েন্স বা উইদাউট দিয়া? এভাবেই নিবে, আপনি ডেমো দেখাবেন তাকে আপনার কাজের, আপনি কন্টেন্ট লিখে আপনি ডেমো দেখাবেন। তারপর মেইনলি এইসব সাইটটাই সার্টিফাইড করে, মানে ওরকম কোনো এক্সামের ইয়া নাই যে মানে অ্যাডমিশন টেস্টের মতো আমার বসতে হয়েছে বা এইচএসসি এক্সাম মতো আমার বসতে হয়েছে তারপর আমি সার্টিফিকেট পাচ্ছি, ওরকম হ্যাঁ, না। উদেমি আছে, তারপরে হচ্ছে আরো অনেক আছে ভাই। আপনি কয়টা নাম, অনলাইন অনেক আছে যেগুলোতে আপনি চাইলে এরকম এক্সাম আপনি দিতে পারবেন। আমি কোসেরাতে করছিলাম, কোসেরা আর উদিমিতে। হ্যাঁ, কোর্সারাতে করে দিতে পারবেন তাইলে। তারপরে হচ্ছে আপনার কন্টেন্ট রাইটিং এর জন্য ইয়েতেও আহ, কি বলে, ফাইবারও তো দেওয়া যায়, ফাইবারও এক্সাম আছে কন্টেন্ট রাইটিং এর উপরে, ওইগুলো দিতে পারে। আচ্ছা, আপনাদের চ্যাট বক্সে 3টা ওয়েবসাইটের লিংক দিছি, হুম? 3টা ওয়েবসাইট একটু সবাই দেখেন, সবাই এই ওয়েবসাইট গুলো, ব্লগ গুলো একটু পড়েন, হ্যাঁ? 3টা ওয়েবসাইটেরই আপনাদের ব্লগ গুলো একটু পড়েন, পরে আমাকে বলেন যে কিরকম এগুলো।
এমনি একটা কন্টেন্ট রাইটার একটা সাইটের জন্য একটা কন্টেন্ট লিখতে কত পেমেন্ট নেয়? একটা কন্টেন্ট রাইটার একটা সাইটের জন্য কত পেমেন্ট নেয়? ভাই এটা হচ্ছে রাইটারের উপর ডিপেন্ড করে। সে কি পরিমাণ লিখে, ভালো কি রকম ভালো তার স্কিল লেখার, হ্যাঁ, তার এক্সপিরিয়েন্সের উপর ডিমান্ড হয়। তবে মূলত দেখা যায় একটা কন্টেন্টের জন্য 1,500 থেকে 2,000 টাকা বা 2,500 টাকা এরকম।
হ্যালো। হ্যালো, শুনতেছেন? হ্যালো জি সব। ভাই, এখন শোনা যাচ্ছে। ও, এখন শুনেন নাই আমি কথা বলতেছিলাম যে? না। তো করছেন সবাই? জি ভাই, পড়ছি। শেষ? জি ভাই, আমার শেষ। বাকিদের? ভাই একটা দেখতে তো টাইম গেছে গা ভালো করে। না, একদম ভাই এ টু জেড বলতে হচ্ছে উপর থেকে একদম নিচে। কারণ এখন পর্যন্ত আমি যাদেরই দিছি না কেন সবাই দেখাইছে উপর থেকে কয়টা লাইন পড়ে হ্যাঁ ভাই শেষ, কিন্তু নিচে থেকে পর্যন্ত কেউ যায় নাই, যার কারণে প্রবলেমটা হয়ে যায়। একদম হ্যাঁ সেটাই পুরোটা তো ভাই বললাম ভালো করে ভাই, একটু দেখে নেন। টাইম লাগে ভাই। হ্যাঁ, একটু টাইম নিয়ে দরকার হলে একটু পুরোটা এ টু জেড একটু দেখেন। আমি তো ভাই শুধু লেখার স্টাইলটাই দেখছি। হ্যাঁ, লেখার স্টাইলটা দেখছেন, উপর থেকে নিচ পর্যন্ত দেখেন। লেখার স্টাইলটা দেখেন, উপর থেকে নিচ পর্যন্ত দেখেন, একদম লাস্টে একদম কি লিখছে সেগুলো একটু দেখেন। আচ্ছা ভাই। এখান থেকে যদি এটা না ক্লিয়ার হন পরবর্তীতে লিখতে পারবেন না।
আচ্ছা ভাইয়া, কন্টেন্ট রাইটার কি শুধু রাইটিং এর কাজ করে? এখানে একটা স্নোবোর্ডের ওখানে দেখলাম ভিডিও অ্যাড করছে, ওটা কি ওয়েবসাইটের ওরা নিজেরাই করছে? এটা অ্যাকচুয়ালি একটা ই কমার্স সাইট, হ্যাঁ, যেটা দিচ্ছে ওইটা অ্যাকচুয়ালি ই কমার্স সাইট। ওই ই কমার্স সাইটটাতেই ওদের একটা পার্ট আছে, ব্লগ পেজ আছে, মানে ব্লগ সাইট ওরা রাখছে। তো ওই ব্লগ সাইটটাতে ওরা কি করে যে এই স্নোবোর্ড বা এই টাইপের জিনিসগুলো নিয়ে ওরা একটু আর কি গাইডলাইন দেয়। হ্যাঁ, ওরা নিজেদের বোর্ড গুলো নিয়ে নিজেরাই ভিডিও করছে, ভিডিও করে ওরা দিছে। অ্যাকচুয়ালি ওই যে আপনাদের প্রথম ক্লাস আমি বলছি যে ভাই এখন কিন্তু মানুষ এত পড়তে পছন্দ করে না, ভিডিও হোক বা ইমেজ হোক এগুলো দেখতে মানুষ পছন্দ করে। তো কেউ যদি এখানটায় আসে, হ্যাঁ, ভিডিও দেখলে সে তার এখানটায় ভিডিও দেখার জন্য হলো কিছুক্ষণ স্টে করবে না। ব্যাপারগুলো হচ্ছে এটাই। আর কন্টেন্ট রাইটার তো শুধু কন্টেন্টই লিখে, আর কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট ক্রিয়েট করা যারা, তারা সবকিছুই করে। সবাই বিস্কোপ কি আর মতো? হ্যালো, ওয়ার্ডপ্রেস এর মতো কিছু? বিস্কোপ, বুঝি নাই। বিস্কোপটা কি ওয়ার্ডপ্রেস এর মতো কিছু একটা? পিচকো হ্যাঁ, এটা একটা এজেন্সি ভাই। এখানে লেখলো যে মেড উইথ বিস্কোপ। ডিসকর্ড হচ্ছে চ্যাটিং এর ইয়া। আমি বুঝি নাই আপনার বিচ কোড। ডিসকর্ড ভাই, ডিসকর্ড। ও বিস্কোপ না, বিচকোপ, বিচকোপ। ওই যে আমরা যে ডিরেক্টরি সাবমিশন দেখলাম যে ওইটার কথা বলতেছেন? না না ভাই, এখানে লেখছে মেড উইথ বিচকোপ। একটু স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারবেন? আমি তো মোবাইলে। কোন কোনটাতে? এটা হচ্ছে সেকেন্ড ওয়ানটাতে। আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। দাঁড়ান, ওই ট্যাটু? আমি দেখাচ্ছি ভাই। ও হ্যাঁ, বুঝতে এটা পারছি। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে এই যে এই ওয়েবসাইটটা ওনাদের, এটাই আর কি বুঝাচ্ছে। এটা হচ্ছে ওই কোম্পানির। আমি ভাবছিলাম ওয়ার্ডপ্রেস এর মতো কিছু একটা। না না,
যখনই আপনারা একটা কন্টেন্ট লিখবেন, ঠিক আছে, তখনই ওই কন্টেন্টটা আপনারা চেষ্টা করবেন যেন আহ, ওই কন্টেন্টটার আগে একটা ড্রাফটিং করে নেবেন। যখনই একটা কন্টেন্ট লিখেন না কেন, কন্টেন্টটা আগে একটা ড্রাফটিং করে নেবেন যে আপনি সেই কন্টেন্টের ভিতরে কি কি রাখবেন। কথা বুঝতে পারছেন? আপনি সেই কন্টেন্টের ভিতর কি কি রাখবেন এই বিষয়গুলো আপনি সেখানটায় ড্রাফটিং করে রাখবেন। আচ্ছা, তো এই যে আপনাদের ওয়েবসাইট যে 3টা দিলাম, সেই 3টা ওয়েবসাইট দেখে আপনাদের কার কি মনে হইতাছে? প্রথম ওয়েবসাইটটা দেখে কি মনে হইলো? দীপ দীপ ভাই, প্রথম ওয়েবসাইটটা দেখে আপনার কি মনে হইলো? প্রথম ওয়েবসাইটটা একটু ইনফরমেটিভ। কিরকম? হ্যাঁ ভাই, ওইটাই। আচ্ছা আপু বলো, সমস্যা। আচ্ছা বলেন। ধাক্কাধাক্কি না, আপনি কইরেন না, বলেন, একজন আপনি একজন বলেন। করে বলেন, ধাক্কাধাক্কি কইরেন না এখানে। দেখছেন, এখন কি ওই বলেন না, এটা হইলো? প্রথম প্রথম আমি ওনাকে ফ্লোর ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আপনি বলেন, শুন। প্রথম ওয়েবসাইটটা একটু ইনফরমেটিভ, ওইগুলার বেসিস একটু বেশি ডিসক্রিপশন দেয়া আছে, ডিসক্রাইব করা বেশি আছে। আর ওভাবে করে প্রোডাক্টের প্রোস এন্ড কনস ওভাবে করে ডিসক্রাইব করা নাই। আর সেকেন্ড প্রোডাক্টটা? হাউ টু চুজ এ স্নোবল দিয়ে হ্যাঁ। এটা বেশি ইনফরমেশন। আর সেকেন্ড যেটা ছিল? সেকেন্ড যেটা ছিল, সেকেন্ড আর থার্ড, এই দুইটা কিরকম, কোনটা কিরকম? সেকেন্ডটাতে ট্যাটু মেশিন নিয়ে ওটা গুড ব্যাড সাইড, গুড সাইড টিপসও দেয়া হয়েছে। মানে ভাই প্রথম সাইটটা মেইনলি ওটাও ডেসক্রিপশনে দিছে ভালো করে, বেশি হ্যাঁ, করে ডেসক্রিপশনটাই করছে ওরা। টাইপ মানে কি, এটা আসলে ওভাবে লেখে না যে এটার বেনিফিটটা কি হবে বা কি হবে, জাস্ট মানে ইউজটা নিয়ে মানে মানে ইয়ে করছে। আমার কাছে কম্পারেটিভলি বেটার হচ্ছে থার্ড সাইডটা, যেটা ওটাতে মানে রিডার্সরা দেখলেই বুঝতে পারবে যে সবকিছু ইজিলি দেয়া আছে। থার্ড নাম্বারে কোনটা যেন দিছিলাম? বেস্ট আইস এক্স এর একটা সাইট, ওটা একসাথে মানে প্রত্যেকটা ইয়ার প্রোডাক্টের পিকচার সহ প্রস কনস সবকিছুই ডিটেলস দেয়া আছে। ডিউরেবিলিটি, ওয়েট, সাইজ, ওয়েট, ইউজ সব। ওকে। আর বাকিদের, ইয়াসিন ভাই, আবিদুল ভাই, অভিজিৎ ভাই, আপনাদের, হেলাল ভাই, আপনাদের কি বলেন, একটু শুনি। ভাই ওই মানে সেকেন্ড আর থার্ডটা পুরা সেম, মানে সবকিছু ওরা সেম সেম রাখছে, মানে ভালো দিক খারাপ দিক টিপস, তারপর হচ্ছে প্রাইসিং, তারপর হচ্ছে মানে কারো যদি সময় না থাকে তাই তাড়াতাড়ি কিনে ফেলার জন্য একটা টিপস মানে উপরে একটা দিয়ে দিছে, মানে ভালো পণ্যটা, মানে ওরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করছে বেশি। আর প্রথমটা হচ্ছে মানে কার জন্য কোনটা বেস্ট ওগুলো বেশি আলোচনা করছে, মানে ইনফরমেশন দিছে বেশি। থার্ডটা দেখে যেটা মনে হলো ভাইয়া, যে থার্ডটাতে মানে কেউ আর্টিকেলের যে কন্টেন্ট মানে ওয়ার্ডিং যে বিষয়টা ওটা মোটামুটি আছে। আর কেউ যদি চায় যে ওটা না পড়েই শুধুমাত্র জাস্ট ওদের যেই ম্যাট্রিক্স গুলো ইউজ করছে, জাস্ট ক্লিক শো লেস বা শো মোর এই রকম দিয়ে, মানে ওটা দেখে কেউ একজন সহজেই প্রোডাক্ট গুলো একটা আইডিয়া নিয়ে ফেলতে পারবে, যে মানে আর্টিকেল না পড়েই ওরকমই দেখা গেল, ওদের সবকিছু ওরকমই গুছানো।
যেটা ওরা বিভিন্ন ইয়া দিয়ে আইকন বা এরকম ডিউরেবিলিটি, ওয়েট, এই জিনিসগুলো দিয়ে ইউজেস, এগুলো দিয়ে একদম মানে খুব একটা প্রপার ওয়েতে ফার্নিশড করে দিছে, ওরকমই মনে হলো। এটা কি প্রথমটা না সেকেন্ড থার্ডটাই? থার্ডটা আইসেক্স এর ওইটা বললাম যে ওদের ওখানে মেইনটা হচ্ছে গ্রাফিক্যালি যে প্রেজেন্টেশনটা, ওটাই মনে হলো অনেক বেশি হাইলাইটেড করছে ওরা। সাথে ওদের যে রিভিউ বেসড, ওরা কত আওয়ার রিচার্জ করছে, তারপর মানে কোন রিভিউর ভিত্তিতে ওরা এই যে মার্জিন গুলা দিচ্ছে, ওরা যে মার্কিং গুলো করলো যে 4টা বিষয়ের উপর, যে ইউজেস, ওয়েট, এই 4টা এরকম 4টা বিষয়ের উপর যে করলো, জাস্ট শো মোরে ক্লিক করলে ওদের যে গ্রাফিক্যালি যে বিষয়টা আসে যে কত পার্সেন্ট কোনটা, তো ওটা ওরা এমন ভাবে করছে দেখলাম যে প্রথমে ওরা যে টপ পিকটা রাখছে, টপ পিকের ইয়াটা বেশি, যেমন ওটাকে কত পার্সেন্টেজ দিতে ওরা 100 আউট অফ 100, তারপর সেকেন্ডটা আর একটু কম, থার্ডটা আর একটু কম, এরকম করতে করতে একদম লাস্ট 10 নাম্বারটা হচ্ছে আরো একদম কম। অর্থাৎ যাতে বিষয়টা হচ্ছে কেউ যদি ওরকম আর্টিকেল না পড়েই জিনিসটা কিনতে চায় বা জিনিসটার একটা টোটাল আইডিয়া পেতে চায়, তাহলে জাস্ট শুধু ওই ওদের যেই গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশনটা আছে জাস্ট ওই পার্টটা দেখলে হবে, যে 1 থেকে 10 পর্যন্ত যেই ইয়াটা আছে, ওদের যে লিস্টিংটা, ওটাই মনে হলো। তো এটা বুঝতেছেন যে ওদের এই যে কাজগুলা ওরা যে করলো, আমার মনে হলো যে অনেক ডিটেইল এই কাজগুলো করতেছে, আর একজনের পক্ষে মনে হয় এরকম করাটাও সম্ভব। একটা টিম মানে টিম ওয়াইজ কাজ করতে হবে, যে বা শুধু আর্টিকেলের উপর আর&ডি করে এরকমই একটা টিম লাগবে, যে জিনিসটা সাজাবে কিভাবে, বা রিভিউ গুলো ওরা কিভাবে কালেক্ট করবে, বা কোন বেসিসে বা কোন মেট্রিক্স গুলো ইউজ করবে যে এই যে পুরো জিনিসটা দেওয়ার জন্য। ওদের হয়তো নিজস্ব কোনো মেট্রিক সিস্টেম আছে যে এটাতে ওরা এই প্রোডাক্ট গুলোকে এরকম রিভিউটা দেয়, ওরকমই মনে হলো। ঠিক আছে। আর আর ফার্স্ট এডটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ম্যাক্সিমাম আমরা বাংলাদেশিরাও যেরকম নিশ্চিত করে যে ইনফরমেশনের উপর বেস করে তারপর একটা প্রোডাক্ট যে লিখবে, ওদের কিউ&এ, তারপর হচ্ছে এটা টাইপ, মানে ইনফরমেশন গুলোই দিয়ে গেছে প্যারাগ্রাফ আকারে। আর সাথে সাথে ওই যে ওরা আরেকটা জিনিস সুন্দর করে দেখলাম যে স্কেটবোর্ড যেটা দিলো ওটার হচ্ছে একদম প্লাস আইকন দিয়ে প্রথমে একটা ছবি দিচ্ছে দেখলাম, যেটাতে প্লাস আইকনে ক্লিক করলে কোন পার্টটার কি কাজ বা কোন পার্টটার কি, যে এটার একদম টেইলের কাজটা কি বা মিডলের অংশের কাজটা কি, জাস্ট প্লাস আইকনে ক্লিক করলে জাস্ট ছোট ছোট কতগুলো লেখা দ্বারা আমরা টোটাল জিনিসটা বুঝে যাই যে হ্যাঁ এই জিনিসটা এভাবে কাজ করে। বা একজন বিগিনার যদি হয় তাহলে সে ইজিলি মানে প্রথম পেজের উপরের অংশেই হচ্ছে ও জিনিসটা গ্রেপ করতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা কাজ এটা এভাবে করে। তারপর হচ্ছে ও ফার্দার ইনফরমেশন যদি জানতে চায় তাহলে নিচের দিকে যেতে পারবে। এই বিষয়টাই দেখলাম যে ফার্স্ট এরিয়াটা। আর সেকেন্ডটা আর থার্ডটা তো মোটামুটি প্রায় সেমই, তবে থার্ডটা কেন জানি মনে হলো যে থার্ডটাতে কালারের ইউজ বেশি, তারপর গ্রাফের ইউজ বেশি, তারপর গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের বিষয়টাও বেশি, মানে দুইজনের জন্য রাখতে ওরা থার্ডটাতে, যে যারা পড়তে চায় তারাও পড়তে পারবে প্রোস এন্ড কোনস ওগুলা বা ডিটেইলে। আর যারা শুধু জিনিসটা যে ওরা যে মার্জিন গুলোর উপর রিভিউটা করলো বা ওরা যে মার্কিংটা করলো ওই মার্কিংটাও ইজিলি দেখতে পারবে। মিম আপু, আপনি সাইটটা কি দেখছেন? সাইট তিনোটা কি আপনি দেখছেন? জি ভাইয়া, আমি তো এখনো আপনার পড়তেছি। এখনো পড়তেছেন তো? এখন যতটুকু পড়লেন এর ভিতরে আপনার কি মনে হইলো? আপনার রিভিউটা একটু শুনুন। দেখেন এখানে কিন্তু অলরেডি 3-4 জন তাদের মতো করে কারোর সাথে কিন্তু কারোর মতামত ওইরকম ভাবে মিলে নাই, বা কেউ মিললেও কারো এক একজনের থেকে এক এক রকম ফিডব্যাক পাচ্ছি এখানটাতে। আপনার মতো করে আপনি আবার একটা নতুন করে ফিডব্যাক দেন। হ্যাঁ, বললেন না যে ভাই আমি তো আজকে অনেকদিন পর আমি এটা প্লিজ, ঠিক আছে? এটা সবাই আর কি, এটা একটা কমন আমাদের কথা। আপনি আপনার একটু রিভিউটা দেন। থার্ড যেটা ওটাতে মানে রিভিউ টাইপের, তো আচ্ছা, বলেন। মানে কোনো সংকোচ নাই, সংকোচ রাখতেছেন কেন? বলে ফেলেন।
কোথায় বলতে পারতেছি না। মানে কেন, কোনো প্রবলেম হচ্ছে? কোনো প্রবলেম হচ্ছে আপনার? না না, আচ্ছা, এখানে থার্ড যেটা, এটাতে হচ্ছে মানে বিভিন্ন প্রোডাক্টের র্যাঙ্কিং হিসাবে মানে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে দেওয়া, তারপর প্রাইসিং, আর যে আচ্ছা, তারপরে তারপর এখানে যে চার্ট করা, চার্ট, তারপর আচ্ছা, ওকে, ঠিক আছে। নয়ন আপু, ইয়াসিন ভাই, আপনাদের রিভিউটা শুনি। ট্যাটুর ওয়েবসাইটটা দেখে বেশি ভালো লাগছে, এরপর আমি এটা কোথায় পাবো এটা খুঁজে খুঁজে লাগাই দিছি। বুঝি নাই। বলতেছি ট্যাটুর রাখবেন না, হ্যাঁ, যে প্রোডাক্ট আমি সেল করতে আসছি আমি জাস্ট প্রোডাক্টের রিভিউ দিব না, আপনি প্রোডাক্টের রিভিউর সাথে প্রোডাক্টের গাইডলাইনও দিবেন। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ, প্রোডাক্টের ভালো মন্দ আপনি সেখানটায় শেয়ার করবেন। একটা প্রোডাক্টের যদি ভালো থাকে সেই প্রোডাক্টের খারাপ দিকও আছে, কোনো কিছুই দুনিয়াতে পারফেক্ট না। তো একটা প্রোডাক্টও কি সম্পূর্ণভাবে পারফেক্ট, ওইটার কোনো একটা সাইড ইফেক্ট আছে। সো ওই সাইড ইফেক্ট গুলো নিয়ে একটু বলবেন, যে শুধু ভালোই বলে গেলেন ভালোই বলে গেলেন, ওটা খারাপটা আপনি বলবেন না। বিষয়টা কিন্তু এরকম না, খারাপটাও বলতে হবে। তারপরে হচ্ছে ধরেন মানুষের কিছু কোয়েশ্চেন থাকে, হ্যাঁ, একটা প্রোডাক্ট নিয়ে আপনি বিস্তর রিভিউ করলেন বা বিস্তর আপনি লেখালেখি করলেন, বা একটা কোনো টপিক নিয়ে আপনি যদি আজকে 1 ঘন্টা কথা বলেন, এই যে আপনাদেরকে আমি এত কথা বলতেছি, বলার পরও তারপর আমি কি করতেছি, আপনাদের জিজ্ঞাসা করতেছি আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, আপনারা আমাকে বলেন, ঠিক কিনা? তো এই যে এই বিষয়গুলো মানুষের কিন্তু যতই পড়ে না কেন, মানুষের কিছু কোয়েশ্চেন থেকেই যায়। এর ভিতরে কিছু কোয়েশ্চেন থেকে যায় যেগুলো কমন কোয়েশ্চেন, যেগুলো মানুষের ভিতরে সচরাচর প্রত্যেকটা, এখানে আপনারা 11 জন আছেন, 10 জন আছেন, বা 15 জন আছেন, এই 15 জনের মধ্যে দেখবো যে 10 জনের কোয়েশ্চেনই সেম কোয়েশ্চেন হচ্ছে, 5 জনের কোয়েশ্চেন হয়তো কিছুটা ডিফারেন্ট হচ্ছে। তো এই 10 জনের ভিতরে যে কোয়েশ্চেন গুলো আসতেছে, এই কোয়েশ্চেন গুলো আমি চাইলে অ্যানালাইজ করে বের করতে পারি, তাই না? তো এটাই মূলত হচ্ছে একটা কাজ, যে এটা দিয়ে আপনি একটা কিছু ওই কোয়েশ্চেন গুলো বের করে আপনি সেখান থেকে আপনি কিছু লিখে দিলেন, হ্যাঁ, কন্টেন্টে কিছু অংশ লিখে। এভাবে যদি আপনি এরকম একটা প্যাটার্ন বা একটা ড্রাফট আপনি করে নেন, হ্যাঁ, এরকম একটা ড্রাফট আপনি ড্রাফট করে নিলে আপনার এটা খুব সুন্দরভাবে আপনার করতে পারবেন। একটা 4000 ওয়ার্ডের কন্টেন্ট কোনো বিষয় না তখন। কথা বুঝতে পারছেন? আর না হলে দেখবেন কি, আপনি একটা কন্টেন্ট আপনি এখন লিখবেন, হ্যাঁ, লেখার সময় কি করবেন, আপনি চিন্তা করছেন যে আপনি আপনার কন্টেন্টের ভিতরে এই জিনিসগুলো আপনি রাখবেন, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি রাখবেন। তো প্রত্যেকটার ভিতরে আপনি আপনি চিন্তা করবেন এইটা রাখবেন, এটা এখন আপনি লেখা শুরু করলেন, দেখবেন মাঝ পথে এসে আপনি দেখবেন অনেক কিছু মিসিং করে গেছে, অনেক কিছু হারায় ফেলছেন। যা যা চিন্তা করছেন তার 50% আপনার মুছে গেছে আপনার ব্রেন থেকে। কেন মুছে গেছে? ওই যে চিন্তা করতে করতে এখানে লিখে আসতেছেন, আপনার পিছনে আপনি কি আগে কি চিন্তা করছেন সেটা আপনি মাথায়। তো এটার জন্য হইলো আপনাকে কন্টেন্ট গুলোকে ড্রাফট করে রাখতে হবে, যে এই ড্রাফট ফাইলটা দেখে দেখে আপনার কি কি মিসিং হয়ে গেছে, হ্যাঁ ভাই আমার এটা মিসিং হয়ে গেছে, এটা লিখতে হবে, তখন আপনি লিখতে পারবেন। বিষয়টা কি ক্লিয়ার? দেখেন, আমরা যে 3টা ওয়েবসাইট দেখলাম, 3টা ওয়েবসাইট একটা জায়গাতে আমাদের কমন জিনিস আছে,
সেটা হচ্ছে যে প্রত্যেকটাতেই কিন্তু প্রোডাক্টের গাইডলাইন আছে। প্রোডাক্টটা সে কিভাবে ইউজ করতে পারে এই টাইপের কিছু গাইডলাইন, বা প্রোডাক্টটা একদম বিগিনার হিসেবে কিভাবে ইউজ করতে পারে এই টাইপের কিছু গাইডলাইন সেখানে আছে, আছে না? হ্যালো, জি আছে। ভাইয়া এটাই। আচ্ছা একটু হোল্ড করেন তো ভাই। হ্যালো হ্যালো, জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, তো এই যে এখন আপনাদের যে গাইডলাইন গুলো, হ্যাঁ, এই গাইডলাইন গুলো আপনাদের দিতে হবে। প্রত্যেকটা ইয়ের গাইডলাইন গুলো যদি আপনারা দিয়ে দেন, সেক্ষেত্রে দেখা যায় কি যে প্রোডাক্টটা কিনতে আসতেছে বা কারো যে এখন ইচ্ছে হচ্ছে, এই যে একটু আগে বলতেছিল নয়ন আপু, যে কোথা থেকে উনি ট্যাটুর প্রোডাক্ট গুলো পাবে, এগুলো নিয়ে এখন ঘাটাঘাটি করতেছে। হয়তো সেখান থেকে উনি ভালো একটা গাইডলাইন পাইছে, মনে হচ্ছে যে এখন নিজেই করতে পারবে। হ্যাঁ, এখন ওনার ইচ্ছা হচ্ছে এগুলো নিয়ে পারচেস করার। হয়তো উনি এখন যদি ইউএসএ তে থাকতো, আমি শিওর উনি অনলাইনে অর্ডার করে বসে থাকতো। ঠিক আছে, তো যাই হোক, সত্যি কথা করে ফেলতাম, যে সত্যি কথা করে ফেলতাম, আমার জন্য সার্চ দিয়ে দেখলাম। তো এটাই হচ্ছে কথা। তো এই যে দেখেন এখান থেকে আমি বলতে পারি যে এই যে একটা কাস্টমার বা একটা কিন্তু সে জেনারেট করে ফেলছে। আপনাদের এখান থেকে এখানে আপনার 10 জনের ভিতরে একজন কাস্টমার সে পেয়ে গেছে। আনফরচুনেটলি বাংলাদেশ তাই কিনতে পারেনি, নাহলে ঠিকই অর্ডারটা মনে করতো, সে আগ্রহ দেখাইলো।